السلام عليكم، كيف حال؟ أنا تمام، أنتم بخير؟ أنا أفغان جيليপি মাইকেল সিজায়ুডি সান্তা মাহাতিরুম মানা ইউটিউব চ্যানেল। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি আজকে কি বিষয় রোস্ট করছি। তো এই চ্যানেলে মানে ইসলামিক ক্রিঞ্চ বিষয়ে এটা আমার তৃতীয় ভিডিও, আর ওভারঅল ইসলামিক ক্রিঞ্চ যে বিষয় এটা আমার চতুর্থ ভিডিও। তো যদি কেউ ডিসক্লেমার হয়তো ইংরেজি হওয়ার কারণে বুঝতে না পারেন, তাহলে আমি বলছি যে এখানে মূলত হচ্ছে ইসলাম, আমরা আমাদের ইসলামকে আমরা মুসলমানরা আমাদের ইসলামকে খুব ভালোবাসি, আর আমরা আমাদের ইসলামকে নিয়ে খুবই গর্ববোধ করি। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে মানে কিছু মুসলমান আছে, তারা এতটাই ইসলামকে নিয়ে এতটাই ক্রিঞ্চ ভিডিও বানায় বা ক্রিঞ্চ কন্টেন্ট বানায়, যে কারণে পুরো অমুসলিম বিশ্বের সামনে আমাদের মুসলমান হিসেবে ভাবতে লজ্জা বোধ করে। তাও আবার কিছু ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটরের ক্রিঞ্চ কন্টেন্টের কারণে। তো আমি বাস ইসলামের বিষয়ে ক্রিঞ্চ কন্টেন্ট রোস্ট করতে চাচ্ছি। আর এমনিতে আপনারা জানেন যে আজকে আমার টপিকটা হচ্ছে এখানে টপিককে নিয়ে কি বলবো, আপনারা তো নিজেই দেখতে পাচ্ছেন। আর আজকে আমি কোনো স্পেশাল থাম্বনেল লাগাচ্ছি না, যদি সম্ভব হয়। ওকে, তো আজকে সেই যে বিষয় তৃতীয় ভিডিও, রোস্টিং ম্যাটেরিয়াল হচ্ছে রোজ টিভি 24-এর রোজ টিভি 24-এর হচ্ছে তোমার কমিউনিটি পোস্ট। চলুন দেখা যাক কমিউনিটি পোস্টে কী লেখা আছে, চলুন। আর হ্যাঁ, এই কমিউনিটি পোস্টে আমি জোনা পেট্রার মাধ্যমে যে স্ক্রিনশট দেখাতে চলেছি সেটা কিন্তু অনেক পুরনো। তো আপনি হয়তো বুঝতেও পারবেন না, হ্যাঁ, কারণ ওই সময় স্টোর করা হয়েছে। তবে আমার ক্রিটিসিজম পয়েন্টটা কোথায় সেখানে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন আসি, আপনাকে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি। আর আমার এখানে ঘরটা বৃষ্টি হওয়ার কারণে কিছুটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। তো এই কারণে ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা কিছুটা অন্ধকার দেখাচ্ছে। তবে যেহেতু ফ্রন্টগ্রাউন্ডটা আলোতে দেখাচ্ছে, তো ফ্রন্টগ্রাউন্ডটা নিয়ে কাজটা চলে যাবেন। আর আমার যে মুখে যে এ ধরনের স্কার্ফ এই জন্য পরে আছি, কারণ আমার অন্য সকল স্কার্ফ এখনও ধৌত অবস্থায় আছে। তো সুতরাং আমি এটা নিয়ে আজকে কাজ চালিয়ে দিচ্ছি। কথাটা অনেক হলো, এখন আসি আসল পোস্টটা। এখানে রোজ টিভি, আমরা যতটুকু জানি রোজ টিভি ইসলামিক কন্টেন্টের জন্য বিখ্যাত। কিন্তু এখানে কি বলা আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। ওকে, তো এখানে তো আছে, প্রিয় ভাই বোন আপনাদের বলছি, যৌন চাহিদা হচ্ছে ক্ষুধার মতো। ক্ষুধা লাগলে যেমন খাবারের প্রয়োজন হয়, তেমনি নারী পুরুষ একটি নির্দিষ্ট বয়সে উপনীত হলে তাদের যৌন চাহিদা সৃষ্টি হয়। এটা আল্লাহর একটি সৃষ্টি, তাই প্রতিটি ছেলে মেয়ে উপযুক্ত বয়সে বিয়ে হওয়াটাই শ্রেয়। ওকে, তো এখানে প্রথম পয়েন্টটা হচ্ছে তোমার, এরা বলছে যে যৌন চাহিদা হচ্ছে ক্ষুধার মতো। মানে
এখানে যৌন চাহিদাটা হচ্ছে খাবার, যৌন চাহিদার সাথে খাবারের তুলনা করছে। মানে এটা আমরা যেমন ক্ষুধা লেগে, আমরা বাংলাদেশিরা ক্ষুধা লাগলে ভাত খাই, তামিলরাও খাই, আর পাঞ্জাবিরা ক্ষুধা লেগে রুটি খেয়ে থাকি। তো ব্রিটিশরা ক্ষুধা লাগলে তোমার ব্রেড আর কেক দিয়ে কাজটা চালিয়ে নেয়, আর ইটালিয়ানরা ক্ষুধা লাগলে পিৎজা খেয়ে থাকে। তো যৌন চাহিদা হচ্ছে সেরকম কিছু না ভাই, অথচ যৌন চাহিদাকে এরকম বলে। তো আমাদের প্রতিদিন হচ্ছে 3 বেলা ক্ষুধা লাগে, বা কখনো কখনো 5 বেলাও ক্ষুধা লাগে। তো সকালবেলা আমরা বাংলাদেশি কন্টেন্টটা বাংলাদেশিদের নিয়ে, তো বাংলাদেশিদের কথাই বলছি। তো আমরা বাংলাদেশিরা সকালবেলা, তো যারা বেশি পেটুক ধরনের, যাদের বেশি ক্ষুধা লাগে, তাদের ক্ষেত্রে সকালবেলা তো সর্বোচ্চ 2 প্লেট ভাত, আর দুপুরবেলা হচ্ছে তোমার 2 প্লেট ভাত, বিকালবেলা হচ্ছে তোমার চিপস, বিস্কিট, চা, কফি, সন্ধ্যাবেলা হচ্ছে তোমার লুডুস, আর রাতের বেলা হচ্ছে তোমার 2 প্লেট ভাত। তো এরা বলছে যৌন চাহিদা হচ্ছে ক্ষুধার মতো। তাহলে কি একজন মানুষ যিনি, সে কি দিনে 5 বার সেক্স করবে? এখন আপনি বলছেন যৌন চাহিদা হচ্ছে ক্ষুধার মতো। এখন আমাদের ক্ষুধা তো 5 বেলাই প্রয়োজন হয়। তো তাহলে কি যৌন দিনে 5 বার সেক্স করবে? তো আমাদের অনেকে আছে যে একবার সেক্স করলে 3 ঘন্টা পর্যন্ত ছাড়ে না। তাহলে 3 × 5 = 15, তার মানে 15 ঘন্টা সেক্স করার ব্যাপারটা। তো 15 ঘন্টা, এখানে তোমার 15 ঘন্টা হচ্ছে সেক্স করার মতো অবস্থা আছে। তো এটা সেক্সের বিষয়টা ছোট বাচ্চাদের জন্য নয়। তারপরও তারপরেও যদি সেক্স এডুকেটেড, নিজে সেক্স এডুকেটেড হতে চায়, তাহলে এরা আসতে পারে। নাহলে আমার এই কন্টেন্টটা ছোট বাচ্চাদের জন্য নয়। তো এখানে আমরা জানি দিনে হচ্ছে 24 ঘন্টা, তো 18 ঘন্টা আমরা সজাগ থাকি। যদি 15 ঘন্টা যদি সেক্স করতে চাই, তাহলে তো অ্যাডাল্ট কন্টেন্ট ক্রিয়েটার, নিজেকে অ্যাডাল্ট কন্টেন্ট ক্রিয়েটার হিসেবেই তো নাম লেখাই উচিত। তা না, স্ত্রীকে সাপোর্ট করতে হলে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট করতে গিয়ে, প্যারেন্টসকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করতে গিয়ে, আর নিজেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করতে গিয়ে আমরা দিন রাত 9 ঘন্টা খেটে 9 ঘন্টা পরিশ্রম করছি। আমাদের 9 ঘন্টা ইন্ডাস্ট্রি থাকে, 9 ঘন্টা। তো খাওয়া দাওয়া, তো 9 ঘন্টা ইন্ডাস্ট্রির পর যখন আমরা খাওয়া দাওয়ার, টিভি দেখার পেছনে আমাদের 2 ঘন্টা চলে যায়, বাকি থাকে 7 ঘন্টা। তারপর পড়াশোনা, তো আমরা পড়াশোনা বা অফিসের কোনো হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে গিয়ে আমরা 3 ঘন্টা ব্যয় করি, হাতে থাকে 4 ঘন্টা। তো গোসল, হাত মুখ ধৌতকরণ আর গোসলের পেছনে আমাদের সর্বোচ্চ 1 ঘন্টা চলে যায়। কারো কেউ সর্বোচ্চ 30 ঘন্টা গোসলও করে থাকে, আর 30 ঘন্টা হাত মুখ ধুয়ে থাকে। তো সকালবেলা তো আমাদের বাংলাদেশে অনেক ইসলামিক আলেমেরা বলছে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তো এটাও 1 ঘন্টা, টোটালি গেল 2 ঘন্টা। তো আমাদের হাতে থাকলে 2 ঘন্টা। তো যে ব্যক্তি একবার সেক্স করতে গেলে 3 ঘন্টা আগে সেক্স করা বন্ধ করে না,
সে যখন 5বার সেক্স করতে যাবে তো 2 ঘন্টায় পূরণ হবে। তাহলে তো ব্যাপারটা তো 2 ঘন্টাতেও পূরণ হবে না। তো এটা আসলে ঠিক না। আর দ্বিতীয়টা হচ্ছে তোমার গত ভিডিওতে আমি অন্য ধরনের নিকাপ করিয়েছিলাম। তো কেন তো ওই সময়ও আমি বলেছিলাম যে ক্ষুধা যৌন যৌবন মানেই হচ্ছে তোমার যৌবন শুধু সেক্স করাটাই যৌবনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরঞ্চ আমরা তো চাইলে সেক্সও করতে পারি। তবে আমরা এখানে তোমার আগে নিজে খাওয়া দাওয়া ক্যারিয়ার করার জন্য তো ক্যারিয়ারের পেছনেও তো আমাদের সময়টা দিতে হবে। তো আর ক্যারিয়ারের পেছনে ইন্ডাস্ট্রি করার সময় আমাদের ডেডিকেশন আর স্ট্যামিনা থাকতে হবে। তাহলেই তো আমরা আমাদের অফিসের কলিগেরা বলবে যে বার্ধক্যের বয়সেও এখনো তরুণ আছে। আর আমি যে স্ট্রিমে বাংলাদেশের যে স্ট্রিমে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, তো ওই স্ট্রিমে মানে চাকরির জন্য আপনাকে অভিজ্ঞ হতে হবে। আর আজকাল পৃথিবী যত দূর এগিয়ে যাচ্ছে, তো আপনাকে চাকরিতে প্রথম চাকরিতে যাওয়ার সময় আপনাকে কমপক্ষে 3 মাস ইন্টার্নাল দিতে হবে, অথবা আপনাকে যে 3 মাস অথবা আপনার যে নিজের কোনো সফটওয়্যার বা নিজের কোনো অ্যাপ্লিকেশন বা নিজের কোনো ওয়েবসাইট থাকতে হবে, যেটা দিয়ে আপনি যদি নিজে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার বা ওয়েবসাইট বানাতে পারেন, তাহলে আপনি এখানে চাকরিতে যোগদান করবেন। কারণ ভবিষ্যতে আপনার সার্কুলারের জন্য রিকোয়ারমেন্ট এটাই থাকবে। তো এখানে তো সেটা নিয়ে সে পর্যন্ত যথেষ্ট আমাদের স্ট্যামিনার প্রয়োজন হয়। তো এটাই তো যৌবন। আর যৌন চাহিদা হচ্ছে তোমার যৌবনের বাস একটা অংশ। তো আমাদের ক্ষুধা লাগলে তো প্রতিদিনই আমাদের খাবার খেতে হয়, কিন্তু আমরা 40 বছরে 3বার সেক্স করতে পারি। তো 3বার যৌন চাহিদা আমরা মেটাতে পারি। তো দ্যাটস এনাফ। কারণ আমরা 3বার যৌন চাহিদা মেটাতে পারলেই তো 3টি সন্তান জন্ম দিতে পারবো। আর আজকাল রিকোয়ারমেন্ট হিসেবে যে জীবনে 1বার যৌন চাহিদা মেটাতে পারলে ওটাই যথেষ্ট। তো যাদের যৌন চাহিদা মানে ক্ষুধার মতো, তারা জীবনে প্রতিদিন কেটে যায় যৌন চাহিদার পেছনে। আর সেই কারণে যেটা হয়ে থাকে, তো আমরা এখানে আমরা নিজেদের ক্যারিয়ারের পেছনে সময় দিতে পারি না। তো এমন ক্যারিয়ার নয় যে জীবনে সাকসেসফুল হবে, তো এমন ক্যারিয়ারের পেছনে সময় দিতে পারি না যেটা আমাদের নিজের ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে। তো আর প্রতিদিন যার যৌন চাহিদা তৈরি হয়, তো সে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কালপিটও হবে, অথবা কোনো অ্যাডাল্ট কন্টেন্ট ক্রিয়েটর হবে। ওয়েল ওকে, তবে এখানে যে দ্বিতীয় পয়েন্টটা যে আমার আসছে এই প্যারাগ্রাফে, এতে আমি সহমত পোষণ করছি।
যৌন চাহিদা হচ্ছে আল্লাহর একটি সৃষ্টি, তাই প্রতিটি ছেলে মেয়ে উপযুক্ত বয়সে বিবাহ হওয়া শ্রেয়। কিন্তু কি শুধুই উপযুক্ত বয়সে বিবাহ হওয়া শ্রেয়? মোটেও না। তো উপযুক্ত বয়সের সাথে আমাদের ফাইন্যান্সিয়াল ব্যালেন্স সাপোর্টও থাকতে হবে, বা মানে স্বামী স্ত্রী একে অপরকে যদি খাওয়াতে পড়াতে পারে আর যদি যৌন সক্ষম হয়ে থাকে, তাহলে বিবাহ করাটা ওয়াজিব হয়ে যায়। আর যদি যৌন সক্ষম না থাকে আর তারপরও যদি ওয়েটিং কাপল সাপোর্ট ব্যালেন্স থাকে, তাহলে সুন্নত হয়ে যায়। আর যদি ওয়েটিং ব্যালেন্স সাপোর্ট যদি নাই থাকে, শুধু যৌন চাহিদা থাকে, তাহলে তো আপনাকে একটা হাদিসে পড়েছে যে সেখানে বলা আছে যে আপনাকে যৌন চাহিদা সমান উপযুক্ত অর্থ না হওয়া পর্যন্ত আপনাকে রোজা রাখতে হবে। এখন আসি পরের প্যারাগ্রাফে। কিন্তু আমাদের সমাজে পড়াশোনার সময় পড়াশোনার নামে ক্যারিয়ার গড়ার নামে উপযুক্ত বয়স থেকে অনেক পরে ছেলে মেয়েদের বিবাহ দেওয়া হয়। ফলে যৌন চাহিদার বশবর্তী হয়ে জেনা ব্যভিচারে পা পাড়ায় যুবক যুবতীরা। এখানে দুইটা পয়েন্ট আমি এখানে তুলে ধরছি। তো উপযুক্ত বয়সের অনেক পরে যদি ছেলে মেয়েদের বিবাহ করতে প্রথম রাজি হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে বয়সী অনুযায়ী মানে অনেক দেরিতে যৌন চাহিদা শুরু হয়েছে। তো বয়সের অনেক পরে যখন যৌন চাহিদা শুরু হয় আর তারপর যদি বিয়ের পিঁড়িতে বসে, সেটাকে জেনা বলে না। আর তার উপর যদি কেউ জেনা করার ইচ্ছা পোষণ করে থাকে, তাহলে সে অল্প বয়সের থেকে অনেক কম বয়সে সে জেনা করতে পারে, জেনা ব্যভিচার করতে পারে। তো এমন অনেক অ্যাডাল্ট কন্টেন্ট ক্রিয়েটারদের দেখেছি যে যারা অল্প বয়সে যৌন জেনা বিচারে পা বাড়িয়েছে, মানে সোজা বাংলায় বলতে গেলে অ্যাডাল্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে। এর মধ্যে একজন হচ্ছে আমাদের জোনা পেড্রা, যাকে আপনি দেখতে পাচ্ছেন। আর তিনি সেই জীবন থেকে সরে নিয়ে এসে ভালোভাবে জীবনযাপন করতে পেরেছে। তবে তিনি যখন অ্যাডাল্ট কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেছেন, তখন তার বয়স ছিল মাত্র 10 বছর। তাহলে বুঝতেই পেরেছেন যে অ্যাডাল্ট কন্টেন্ট ক্রিয়েটিং করা কতটা সহজ হয়ে যায়। তো দ্বিতীয় হচ্ছে তোমার পড়াশোনার নামে ক্যারিয়ার গড়ার নামে উপযুক্ত সময় অনেক পরে ছেলে মেয়েদের বিবাহ দেওয়া হয়। এই পয়েন্টের সাথে রিলেটেড হচ্ছে দুই প্যারাগ্রাফ শেষ হওয়ার পরের প্যারাগ্রাফে। তো সরকারি বিধান মোতাবেক যদি একজন নারীর বিয়ের বয়স 18 বছর ও একজন পুরুষের বিয়ের বয়স 21 বছর হয়, তারপরও অনেক অভিভাবকেরা ছেলের বয়স নিয়ে গেছে 30-35-এ এবং মেয়ের বয়স নিয়ে গেছে 25 থেকে 28-এ। তো এটা আসলে তোমার অভিভাবকের দোষ, এটা আসলে কিছুটা দোষ আমাদের যুবতীদের হয়ে থাকে, আর বেশিরভাগ দোষ আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেম। তো আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেম অনুসারে আমাদের যে এখানে
আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেম হিসেবে তো ফার্স্ট প্লে গ্রুপ স্ট্যান্ডার্ড থেকে 10th স্ট্যান্ডার্ড পর্যন্ত পড়তে আমাদের 16তম বছরের বয়স লেগে যায়। তারপর 2 বছর হচ্ছে তোমার 2 বছর লেগে যায় হচ্ছে আমাদের 10th স্ট্যান্ডার্ড থেকে ম্যাট্রিক থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত। তো ভারতের ক্ষেত্রে যদি বলি তো বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো সভ্য দেশের কথা যদি আমি বলতে চাই তাহলে তো প্লে গ্রুপ থেকে 12th স্ট্যান্ডার্ড পর্যন্ত পৌঁছাতেই আমাদের 20টা বছর লেগে যায়। হ্যাঁ, তো কোনো ছেলেমেয়েরা বিদেশে কোনো ছেলেমেয়েরা পড়াশোনাতে ভালো দক্ষ হতে পারে, তো কিন্তু বাংলাদেশে 20টা বছর লেগে যায়। তো হাই তারপর তো বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার মানে আসল শিক্ষাগুলো মানে যে শিক্ষায় আমরা নিজের ক্যারিয়ারটা বেছে নিতে পারবো, ভালোভাবে চুজ করতে পারবো, মানে প্র্যাকটিক্যাল আমাদের অনেক দেরিতে শেখানো হয়, আর থিওরিক্যাল ক্ষেত্রে আমাদের খুব তাড়াতাড়ি শেখানো হয় আমাদের অনেক, আর তার উপর আমাদের অনেক বেশি থিওরি। তারপরে হচ্ছে তোমার মাস্টার্স 2 বছর হচ্ছে এদিক ওদিক ঘুরে ফেললে, তো এদিক ওদিক ঘুরে বেরিয়ে তো কোন ইউনিভার্সিটি পড়বো, কোন কলেজে পড়বো সেই বিষয়ে ঘুরতে ঘুরতে অনেকের 2 বছর কেটে যায়। কে জানে মানে 3-4 বার এন্ট্রি এক্সামও দিল। তো তারপর আমাদের ব্যাচেলারের ক্ষেত্রে 4 বছর ব্যাচেলার পড়তে হয়, আর ব্যাচেলার ডিগ্রি দেখে যে মানেই তো যে কেউ আন্দাজ করে নিতে পারবে যেহেতু ডিগ্রিটা হচ্ছে ব্যাচেলার, সুতরাং এই ডিগ্রিতে পাস করতে গেলে আমাদের এই ডিগ্রিতে পর্যন্ত যেতে যেতে আমরা এখানে পড়াশোনা আমরা বিয়ে করতে পারবো না, আগে এই ডিগ্রিটা হাসিল হয়নি তারপর বিয়ে করতে পারবো। অনেক দেশে অবশ্য 1 বছর পড়াশোনা করে ডিগ্রি লাভ করা যায়, কিন্তু কমপ্লিটলি যদি পড়াশোনা করতে হয় তাহলে 4 বছরই পড়াশোনা করতে হবে। তো 4 বছর পর 22 বছর থেকে বয়স থেকে হয়ে যায় 26 বছর বয়স। তারপর আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি সেখানে প্রতি সেমিস্টারের প্রতিটি কোর্সে যে যদি 3বার লেকচার অ্যাটেন্ড করতে হয়, তো একটা লেকচার অ্যাটেন্ড করতে হয় থিওরি ল্যাবে, আর 2বারটি লেকচার অ্যাটেন্ড করতে হয় থিওরিতে। তো ল্যাবরেটরি ক্লাসে যে ল্যাবরেটরি লেকচার আমরা খুব কম শিক্ষা লাভ করতে পারছি, আর বেশি শিক্ষা আমাদের থিওরি লেকচারে অ্যাটেন্ড করে নিতে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এটুকুই। তবে থিওরি লেকচার তার উপর এখন আমাদের থিওরি লেকচার অ্যাটেন্ড তার উপর আমাদের ক্রেডিট সিস্টেম হচ্ছে থিওরি লেকচারের জন্য 3 ক্রেডিট পাওয়া যায়, আর প্র্যাকটিক্যাল লেকচারের জন্য 1.5। তো কেউ যখন দেখা যায় যে প্র্যাকটিক্যাল লেকচারে এক্সামে তোমার A+ পেল, তো ক্রেডিট গ্রেড পয়েন্ট হচ্ছে তোমার 6।
1.5কে 4 দ্বারা গুণ করলে যা হবে, কারণ এখানে জিপিএ 4 সিস্টেমেই A+ হয়ে থাকে, আর কোনো মতে পাস করলে ডি পাওয়া যায়, আর সেটার পয়েন্ট হচ্ছে 2। তো যেহেতু A+ পেয়েছে তো পয়েন্ট 4 পেয়েছে, তো ক্রেডিট পয়েন্ট হচ্ছে 6। অন্যদিকে থিওরি ক্লাসে যদি সে সিও পায়, অর্থাৎ তাহলে সেখানে গ্রেড পয়েন্ট হচ্ছে তোমার সন 2021-এর হিসাবে সেখানে গ্রেড পয়েন্ট হচ্ছে তোমার 2.5। ভবিষ্যতের ব্যাপারটা পড়ে, তো সন 2021-এর হিসেবে সিএ পয়েন্ট হচ্ছে 2.5, আর ক্রেডিট হচ্ছে 3। তো 3কে 2.5 দ্বারা গুণ করলে আমরা পাই 7.5। তো প্র্যাকটিক্যালি A+ পেয়ে যে ক্রেডিট পয়েন্ট পাচ্ছি, থিওরিতে সি পেয়ে তার চেয়ে বেশি ক্রেডিট পয়েন্ট আমরা পাচ্ছি। তো এখানে তো আমাদের প্রবলেম তো ভাই এখানেই শুরু হয়ে যাচ্ছে। তো থিওরিতে সি পেয়ে যখন প্র্যাকটিক্যালি A+-এর থেকে বেশি গ্রেড পয়েন্ট পাচ্ছি, তো থিওরির দিকেই তো ফোকাস করি, যার ফলে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত সন 2021 পর্যন্ত ডিগ্রি তো পাচ্ছি, কিন্তু আমরা যে কি আমাদের স্কিলটা যে কি সেটা আমরা দেখাতে পাচ্ছি না, আর সেটা পর্যন্ত পৌঁছাতে গিয়ে আমাদের আরও 4 বছর লেগে যায়। তো 30 বছর বয়সে ক্যারিয়ার এস্টাবলিশ হতে পারছি, তখনই আমাদের বিয়ে করতে হয়। তো এখানে বলছে যে অথচ ইসলামিক রাষ্ট্রে ছেলে মেয়েদের এত দেরিতে বিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তো ইসলামিক রাষ্ট্র তো দূরে থাক, তো খ্রিস্টান রাষ্ট্রতে তোমার আপনি চাইলে 25 বছর বয়স বা 24 বছর বয়সেই বিয়ে করতে পারেন, কারণ আপনি ততক্ষণে অনেক ফাইন্যান্সিয়াল ফ্যামিলি সাপোর্টের জন্য এস্টাবলিশ হতে পেরেছেন। তো এদের কিন্তু এখানে মানে সঠিক শিক্ষা পেতেই আমাদের 20 থেকে 30 বছর লেগে যায়। তো আর এরা যে বলছে যে ইসলামিক রাষ্ট্রে ছেলে মেয়েদের এত দেরিতে বিয়ে করার কোনো সুযোগ নেই, ভাই প্রথম কথা হচ্ছে যে এরা কাদের ইসলামিক রাষ্ট্র বলছে। ও আচ্ছা, তো সৌদি আরব ইরানদের ইসলামিক রাষ্ট্র বলছে। তো তাহলে তো এতে বড় প্রবলেম আছে, কারণ এরা আসলে যাদের ইসলামিক রাষ্ট্র বলছে, রোজ টিভি 24-এ যে কন্টেন্ট ক্রিয়েটাররা যে যাদেরকে ইসলামিক রাষ্ট্র বলছে, এরা শুধু নামেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ, এদের মধ্যে ইসলামী বিধিবিধানের কোনো অনুশীলন নেই। তো ইসলামী বিধিবিধান ইসলামে বলা আছে যে তুমি যদি পর্দা করতে চাও তাহলে এমনভাবে পর্দা করো যাতে তোমার শরীরের বিশেষ অঙ্গ যাতে কেউ দেখতে না পারে। কিন্তু সৌদি আরবে তো ভাই এর উল্টোটা, এরা এমনভাবে পর্দা, সৌদি আরব, ইরাক, ইরান, বাহরাইন, কাতার, আরব আমিরাত, এসব দেশে তোমার ওমান, ইয়েমেন, এসব দেশে মানে পোশাকই এমনভাবে ডিজাইন করা হয় যাতে তোমার যে কেউ ফিগার আন্দাজা করতে পারবে। আর এসব পোশাক হচ্ছে তোমার সেক্সুয়াল অ্যাসল্ট অথবা
এসব পোশাকে অ্যাডাল্টে বেড়ে যায়। আর যেসব দেশে তোমার ইসলামিক অনুশীলন সবচেয়ে বেশি, আর যেসব দেশে মানে খুব ভালোভাবেই পর্দা করা হয়ে থাকে, সেসব দেশে তোমার সেক্সুয়াল সেসব দেশকে তো এরা ইসলামিক রাষ্ট্র হিসেবে সুযোগই করে না। আর যেসব দেশে, আমি একটা দেশের নাম বলবো, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আর সেই দেশে ইসলামের অনুশীলন খুব ভালোভাবেই হয়ে থাকে। তো আপনি যদি লক্ষ্য করেন যে বিল গেটস 40 বছর বয়সে প্রথম বিয়ে করেছে, আর 40 বছর বয়সে আমেরিকার 38তম ধনী ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছে। বিশ্বাস না হয় আপনি নিজেই রিসার্চ করে দেখতে পারবেন। তো তো এখানে এখন মাঝখানে যে দুটি প্যারাগ্রাফটা আমি স্কিপ করেছি, সেটা আমি একটু কভার করে নিই। এখানে বলা আছে যে আর এমনটা হওয়া স্বাভাবিক, কারণ আপনি যদি একটি বিড়াল পালেন আর তাকে খেতে না দেন, তাহলে সুযোগ পেলেই বিড়াল আপনার হাড়ির খাবার চুরি করবে। তো ভাই হুজুর কয়বার মানে এটা বোঝানোর চেষ্টা করছে যে যৌন চাহিদা ক্ষুধার মতো। হ্যাঁ, একটি বিড়াল, চলো আমি পয়েন্টটাকে কভার করে নিই। তো আপনি বললেন যে বিড়াল, আপনার পালিত বিড়ালকে যদি 1 মাস খাবার খেতে না দেওয়া হয়, তাহলে সুযোগ পেলেই বিড়াল আপনার হাড়ির খাবার চুরি করবে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু ঘটনাটা হচ্ছে কি, 1 মাস যদি খাবার খেতে না দেওয়া হয়, তাহলে তো আপনি সেই বিড়াল এমনিতেই দুর্বল হয়ে যাবে। তো হাড়ির খাবার চুরি করবে কিভাবে ভাই? তার জন্য তো তোমার নির্দিষ্ট স্ট্যান্ডে তোমার ওই হাড়ির খাবার পর্যন্ত জাম্প তো মারতে হবে। সেটাই যদি না মারতে পারে, তখন তারপর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে তোমার এখানে বিড়াল যে ব্যক্তি আছে, বিড়াল কিন্তু মানে ঘন ঘন যৌন চাহিদা মেটায় না। বিড়াল কিন্তু সেক্স করে মানে 10 বছরে একবার, আর একবারই 3-4 বাচ্চা নারী বিড়াল জন্ম দিয়ে থাকে। তো এখানে তো আপনি যখন বিড়ালের উদাহরণ দিয়েছেন, আপনি এটা তো বলুন যে বিড়াল কয়বার সেক্স করে। আর বিড়াল যদি সেক্সই না করে, তাহলে এর সাথে খাবার দাবারের কি সম্পর্ক? এখন আসি দ্বিতীয় পয়েন্টের ক্ষেত্রে। তো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তোমার অভিভাবকেরা ইচ্ছে করেই বিয়ে দেরিতে দিচ্ছে, সুতরাং জেনা তো হবেই। আপনার মেয়ে অন্য ছেলের সাথে তো পালাবেই, এটা আপনার কর্মফল। তো আপনার মেয়ে যদি অন্য কোনো ছেলের সাথে পালিয়ে বিয়ে করতে চায়, তাহলে এতে দেরিতে বিয়ে দেওয়ার কোনো সম্পর্ক নেই। উল্টো এটা একটাই কারণ যে আপনার মেয়ে নিজের পছন্দ মতো যে ছেলের সাথে বিয়ের পিঁড়িতে বসতে চাচ্ছে, বা যে ছেলেকে বিয়ে করলে আপনার মেয়ে সুখী হবে, সেই ছেলের সাথে আপনি বিয়ে দিতে কোনোদিনও সম্মতি হচ্ছেন না। তো বিয়ের পিঁড়িতে তো এখন যদি উভয় পক্ষের কোনো পক্ষ, মেয়ে পক্ষ ছেলে পক্ষের মধ্যে যদি কোনো পক্ষ হ্যালো, মেয়ে পক্ষ আর ছেলে পক্ষের যদি
যা বলছিলাম, মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ উভয় পক্ষের মধ্যে যদি কোনো পক্ষ বিয়েতে সম্মতি না দেয় বা উপরের পক্ষই যদি বিয়েতে সম্মতি না দেয়, তাহলে তো ভাই পালিয়ে বিয়ে করবেই। সেটা মেয়েদের বয়স 12, 13, 14 বছর হোক কিংবা 30, 35, 28 বছর হোক। এখন আপনি যখন মেয়েকে 25 থেকে 28 বছর বয়সে বিয়ে দিতে চাচ্ছেন, তাহলে নিশ্চয়ই হচ্ছে মেয়েটা আপনার অ্যারেঞ্জ ম্যারেজে মেয়েটা সম্মতি প্রকাশ করেছে। এখন না হলে তো ভাই অল্প বয়সে তো বিয়ে করতো। সুতরাং আপনি এটা একদমই ভুল। পরের প্যারাগ্রাফে আছি, অভিভাবকের কাছে এখন বিবাহ হয়ে গেছে কঠিন, তাই জেনা হয়ে গেছে সহজ। ভাই আমাদের যে অভিভাবক, তারা তো আমাদের বিয়ে করাতেই তো চায়, সেটা হেটারোসেক্সুয়াল ওয়েডিং হোক বা হোমোসেক্সুয়াল ওয়েডিং হোক। এখন বিয়ে যখন কঠিন করি, সেটার একটাই কারণ, আমরা অনেক সময় আমার একটু অসুস্থ বোধ করছি, তারপরও একটু আপনাদের সামনে আমার পয়েন্টটা তুলে ধরছি। তো এখানে এখন মেয়ে পক্ষের অভিভাবক যে ছেলেকে মেয়ের জন্য পছন্দ করবে, সেই ছেলেকেই যদি মেয়ে পছন্দ করে থাকে, তাহলে বিয়ে তো খুব সোজা। কারণ এদের উভয় পক্ষে রাজি, তো ভাই ফর্মালিটি কারেকা কাজী। কিন্তু যদি উভয় পক্ষ যদি রাজি না হয়, তাহলে ভাই তখন বিয়েটা কঠিন হয়ে যায়। সো লাভ প্লাস অ্যারেঞ্জ ম্যারেজের জন্য বিয়েটা খুবই সহজ, সুতরাং এটা জেনার মধ্যে পড়ে না। আর ভদ্র করে ছেলে মেয়েরা বেশি বছর বয়সে বিয়ে করলেও সে জেনা করবে না, এটা আমরা সবাই জানি। ওকে, পরের ক্ষেত্রে বলছে যে এর জন্য সমস্ত সহি দিনহীন অভিভাবকেরা, আমি মনে হচ্ছে যে আমি এর জন্য পরের স্ক্রিনশটের জন্য অপেক্ষা করব। জনা পেট্রাজি, তুমি একটু পরের স্ক্রিনশটটা নিয়ে আসো তো। ওকে, তো শুক্রান জনাজি। এখানে তোমার এই স্ক্রিনশটে বলা হচ্ছে যে এই জন্য সমূহ সহি দিনহীন অভিভাবকেরাই দায়ী। তো ছেলে মেয়েরা বেশি বয়সে বিয়ে করলে যে সহি দিনহীন অভিভাবক কি করে হয়? দিনদারি হবে। ওয়েল, ওকে, তো এখানে বলা আছে একটা কোরআনের আয়াত কিছুটা দিয়েছে। আল্লাহ প্রতিজ্ঞাও করেছেন বিয়ে করলে তোমাদের ধনী করে দেব। এখানে কোরআনে আরেকটা আয়াত আছে, আয়াত দিয়েছে, এবার কিন্তু মানে আয়াত দিয়েছে। তো আপনারাই চেক করুন যে এখানে কি আছে। তোমাদের মধ্য হতে যারা বিবাহহীন তাদের বিবাহ দিয়ে দাও, এবং দাসীদের মধ্যে যারা সৎ তাদেরকেও। তারা যদি নিঃস্ব হয়ে থাকেন, তবে স্বয়ং আল্লাহ তাদের ধনী বানিয়ে দেবেন। বাবা, তো ভাই
এটার জন্য ভাই ওখানে আরও বলেছে যে তবুও মেয়ে বিয়ে দেওয়ার সময় কেবল চাকরিজীবী ছেলে খোঁজাটাই মূলত আল্লাহর ওপর অনির্ভরশীলতার ইঙ্গিত। আমি তো মনে করি একটা ভালো চাকরির পূর্ব শর্তই হচ্ছে বিয়ে। বাপ রে বাপ, মানে কি পরিমাণ মিথ্যাচার! আমরা সাধারণত মানে মানুষকে নিয়ে মিথ্যাচার করি, মানুষের কিছু পয়েন্টকে নিয়ে সাধারণত মিথ্যাচার করি, কিন্তু এরা স্বয়ং আল্লাহকে নিয়ে মিথ্যাচার করেছে। তো মানে আমার মনে হয় ছেলেটা বয়স 15-16 বছরের বয়সে, আর তার বিয়ে করাটাই খুব শখ, যাতে করে মেয়ের পকেটে, যাতে করে তোমার বিনামূল্যে এক চাকরানি পাওয়া যায়। হ্যাঁ, তো মেবি এরা বলেছে যে আল্লাহ প্রতিজ্ঞা করেছেন বিয়ে করলেই তোমাদের ধনী করে দেব। ভাই বিধি, আমি এরকম শত শত উদাহরণ দিতে পারি যারা ধনী হওয়ার পর বিবাহ করেছে। বেশি উদাহরণ দিতে হবে না, আপনি শুধু রিসার্চ করুন যে বিল গেটস কত বছর বয়সে বিবাহ করেছে, আর বিল গেটস কত বছর বয়সে প্রথম বিবাহ করেছে, আর সে সময় সে ধনী ছিল কি না। তো আমি যখন খোঁজ নিয়ে দেখেছি যে সে তখন বিল গেটস তো ভাই যখন প্রথম বিবাহ করেছে তখন তার বয়স ছিল 40 বছর, আর তখন সে ইতিমধ্যেই দুনিয়ার 38তম ধনী ব্যক্তি ছিলেন। আপনার বিশ্বাস না হলে আপনারা নিজেই রিসার্চ করে দেখুন, তবে এই ভিডিওটা দেখার পর। আর ততক্ষণে আপনি কোথাও নোট করে রাখবেন আমার এই পয়েন্টটা। এখানে চাকরিজীবী ছেলে খোঁজাটা আল্লাহর উপর অনির্ভরশীলতার ইঙ্গিত। মানে হচ্ছে তোমার, আল্লাহর উপর আমার পুরো আস্থা বিশ্বাস আছে। হ্যাঁ, আমি বিশ্বাস করি আমার মেয়ের বিয়েটা আল্লাহ তাআলা খুব সহজেই করে দেবেন। সেই বিশ্বাস রেখে আমি একটা বেকার ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিয়েছি। মানে মধ্যবিত্ত পরিবারের বেকার ছেলেকে হাতে আমি আমার মেয়েটা তুলে দিয়েছি, কারণ আমার বিশ্বাস আছে যে আল্লাহ তাআলা আমার মেয়েটাকে খাইয়ে পরিয়ে দেবে। এই বিশ্বাসে আমি একটা বেকার ছেলের হাতে তুলে দিয়েছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে তোমার, সেই বেকার ছেলে আমার মেয়েকে কি খাওয়াবে? আর আমার মেয়ে কি মানে এতটাই চাকরি যে ক্যারিয়ারে সাকসেসফুল যে সে তার বেকার স্বামীকে খাওয়াতে পারবে? হ্যাঁ, যে ছেলেটার মধ্যে ইন্ডাস্ট্রি নাই, সেই অলস ছেলেটার হাতে যদি আমি আমার মেয়েকে তুলে দিই, তাহলে সেই মেয়েটা যদি গৃহিণী বাই চান্স গৃহিণীর জীবনযাপন করা শুরু করলো, তাহলে 3 মাসের মধ্যে হাতে ভিক্ষার ঝুলি নিয়ে থাকতে হবে। কারণ বসে বসে বাংলায় একটা প্রতিবাদ আছে, অলস হয়ে বসে থাকলে রাজার ধর্ম ফুরিয়ে যায়। আর এখানে আমার জামাইটা হচ্ছে বেকার। তো ভাই আমার মেয়েটা আমার জামাইয়ের বাড়িতে এক্সট্রা বোঝ হয়ে থাকলো না। এতে তো কোনো সিকিউরিটি তো ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তো দেখছি না। আর অলস মস্তিষ্ক শয়তানের কারখানা,
তো ভাই এতটাই অলস, নিশ্চয়ই তার মধ্যে সব বাজে গুণাবলী থাকবে। তো যেহেতু ছেলেটা বেকার অলস, তো ভালো গুণাবলী তো আশা আমি করতেও পারছি না। তো সেই কারণে আমি আমার নিজের ছায়াটাকেও পর্যন্ত বিশ্বাস করতে পারছি না, আর সেখানে আমার বেকার ছেলের ব্যাপার। তো আমি কি করে মেয়ে দিতে পারি ভাই? তো সুতরাং এই 2 পয়েন্টে দিয়ে আমি এখানে যে কোরআনিক আয়াতটা আছে সেটাকে আমি মিথ্যা বলে প্রমাণ করতে পেরেছি। তো আল্লাহ তাআলা মানে কখনোই আমাদের জন্য এমন আয়াত পেশ করবে না যে আয়াতে আমাদেরই লোকসান হবে বা আমাদেরই ক্ষতি হবে। তো এখানে এই দুটি আয়াত আল্লাহ তাআলা বলেননি, এটা আমি বিশ্বাস করি। ওকে, মানে এখানে হুজুর বলছে আমি মনে করি একটা ভালো চাকরির পূর্ব শর্তই হচ্ছে বিয়ে। ভাই এ তো আরো অনেক বড় মিথ্যাচার হলো। তো আজকাল ভালো ভালো চাকরি পেতে গেলে তো কোথাও রিকোয়ারমেন্টে বলা হয় না যে ভালো তোমাকে আমি একটা ভালো চাকরি দেব, তো শর্ত হচ্ছে তোমাকে বিয়ে করতে হবে, এরকম কোনো রিকোয়ারমেন্ট নেই। তো বরঞ্চ বেশিরভাগ সময় রিকোয়ারমেন্ট থাকে যে তোমার কম বয়সে বেশি অভিজ্ঞ এমন ছেলেকেই চাকরি দিতে। তো কম বয়সে বেশি অভিজ্ঞ মানে বিয়ে তো করবি, বিয়েটা হয়তো সে করেও নি, তো সে ক্যারিয়ারের উপর ফোকাস করেছে, আর যখন সাকসেসফুল হয়েছে নিজেকে জবে এস্টাবলিশ করতে পেরেছে তখন সে বিয়েতে বসেছে। তো ভালো চাকরি পূর্বশত যদি বিয়ে হতো তাহলে আমি কি আর সিঙ্গেল সরি আমি তো সিঙ্গেল না, ওয়েল আমার 2টা গার্লফ্রেন্ড। তো ভালো চাকরি পূর্বশতই যদি বিয়ে হতো তাহলে আমি এত করে বিয়ে করতাম না ভাই। ভালো অনেক সময় দেখা যাচ্ছে যে মানে তাড়াতাড়ি বিয়ে করেও কেউ ভালোভাবে চাকরি পাচ্ছে না, আর অনেকে আছে যে নিজের মেধার কারণে বিয়ে না করেই ভালো চাকরি সে পেয়ে গেছে। যারা বাংলাদেশে থাকেন তারা যদি বিসিএস ক্যাডারদের আর যদি আপনি খুঁজে বের করেন তাহলে একজনকেও আপনি বিসিএস ক্যাডার পুলিশ যদি খুঁজে বের করেন তাহলে একজনকেও পাবেন না যারা মানে সুপ্রিনটেন্ডেন্ট পুলিশ হওয়ার আগে সাব ইন্সপেক্টর হওয়ার আগে বিয়ে করেছে। বরঞ্চ বেশিরভাগ দেখবেন যে সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হয়েছে, তারপর সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ হয়েছে, তারপর সে বিয়ে করেছে ভাই। অনেকে আছে তাড়াতাড়ি বিয়ে করেও এখনো হেড কনস্টেবলই আছে। তো এই পয়েন্টে বেশি টাইম দেওয়া হয়ে গেছে। ওকে, তো অবশ্য উক্ত আয়াতে বিবাহহীন অভিভাবকদের আল্লাহ তাআলা এই আদেশ করেছেন, কেননা আল্লাহ জানেন অভিভাবকেরা কি সব চিন্তা করে। তো ভাই বিয়ে যদি মানে 4 পক্ষের সম্মতিতে হয়ে যায় তাহলে তো কোনো কথা নেই। ওয়েল অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে কেউ বিয়ে করতে চাও সামাজিক চোখে খারাপভাবে দেখা যায়। না, বিয়ে করতে চাও কেউ যদি উপযুক্ত বয়সে বিয়ে করতে চায় তাহলে সেটা সবার খারাপ দৃষ্টিতে দেখার মতো নয়, কিন্তু কেউ যদি
উপযুক্ত বয়সে উপযুক্ত পরিস্থিতিতে বিবাহ না করতে গিয়ে যদি অনুপযুক্ত বয়সে আর অনুপযুক্ত পরিস্থিতিতে বিবাহ করতে চায়, তাহলে সেটা যথেষ্ট খারাপ দিক হবে। কারণ তুমি এখন পর্যন্ত চাকরি করতে পারোনি, তুমি কিভাবে বিয়ে করবে? তুমি এখন পর্যন্ত চাকরি করতে পারোনি, তুমি কিভাবে বিয়ে করবে? কারণ তুমি কেন বিয়ে করবে? আর 12-13 বছর বয়সে বিয়ে যদি করতে চাও, তাহলে তো তুমি তোমার স্ত্রীকে সুখী রাখতে পারবে না। এখন 10-11 বছর বয়সে যদি তুমি বিয়ে করতে চাও, তাহলে স্ত্রীর সাথে কিভাবে বাসর রাত করবে? পাওয়ার পপ গার্লস আর সুপারম্যান দেখে? তো আমার আরেক গার্লফ্রেন্ড আছে, সে এই বিষয়ে কিছু মন্তব্য করতে চায়। আমি তাকে এখনই ডেকে নিয়ে আসছি। शुक्रान से कालिया, मैं समझती हूँ आप क्या कहना चाहती थे, आपको क्यों हंसी आ रही है, मैं समझती हूँ। তো এখানে ভাইয়া, তারপর দেখি আমাদের সমাজে কেউ কারোর বিয়ের কথা শুনলে মানুষ একটাই অবাক হয়, যে অবৈধভাবে প্রেম ভালোবাসা জেনা করলেও এতটা অবাক হয় না। তো এটা নিয়ে অনেক মিথ্যাচার। আমাদের সমাজে কেউ যদি উপযুক্ত বয়সে বিয়ের কথা, কারণ উপযুক্ত বয়সের বিয়ের কথা শোনাও হয়, তাহলে এতে কোনো অবাক হওয়ার বিষয় নয়। একটা মেয়ে উপযুক্ত বয়সে অন্য মেয়ের সাথে বিয়েতে বসছে, বা লেসবিয়ানদের এতটা উপযুক্ত বয়সে এবং উপযুক্ত পরিস্থিতিতে বিবাহ করতে পারছে, এতে অভিভাবকদের কোনো অস্বাভাবিক বিষয় নয়। তো আজকাল বিয়ে থেকে অবৈধভাবে প্রেম ভালোবাসা জেনার কথা শুনলেও তো শোনাটাই সবচেয়ে বেশি অবাকজনক আজকের দিনে। কারণ হচ্ছে তোমার একজন মানুষ যদি বিয়ে করে থাকে, তাহলে সে নিজের প্রয়োজন মতো, নিজের ইচ্ছা অনুযায়ী তো সে বিয়ে করেছে। তো সে যখন বিয়ে করতে নিজের ইচ্ছায় বিয়ে করেছে, আর খুব ভালো ছেলে দেখে সে নিজেই বিয়ে করতে চেয়েছে, এতে কোনো দোষের কিছু দেখি না। তবে ব্যাপারটা দোষের তখনই হয়ে থাকে যখন আমরা সেটাকে দোষের হিসেবে নিয়ে নিই। তো না হলে ব্যাপারটা আসলে দোষের কিছু নয়। তো এখানে তো সে যখন বিয়ে করতে চেয়েছে, তখন এতে আমার আর কোনো আপত্তি নেই। তো এখন কেউ যদি লেসবিয়ান ম্যারেজ করতে চায়, বা ট্রান্সজেন্ডার ম্যারেজ করতে চায়, বা ইন্টারকাস্ট ম্যারেজ করতে চায়, সেটা তো আসলে ব্যাপারটা। হ্যাঁ, কেউ যদি কোনো নিজের মেয়েকে কোনো খারাপ ছেলের হাতে বিয়ে দিয়ে দেয়, যেমন মসজিদের ইমাম বা কোনো মৌলভী সাহেবের হাতে যদি বিয়ে দিয়ে দেয়, তাহলে হার্ট অ্যাটাকের মতোই অবাক, তাহলে সেটা হার্ট অ্যাটাকের করার মতোই। কারণ আমরা যতটা আমরা বাংলা মাধ্যমে পড়াশোনা করে যতটা ইসলামিক জ্ঞান রাখি, একজন মসজিদের ইমামও কিন্তু ততটা ইসলামিক জ্ঞান রাখে না।
তার ধারে কাছে ও ইসলামিক জ্ঞান রাখে কিনা সেটা সন্দেহ ব্যাপার। আর তার প্রমাণ আপনারা নিজেরাই দেখেছেন, আমার রোস্টিং ভিডিওতে দেখিয়ে যাচ্ছেন যে কী অবস্থা। ওয়েল, এর পরের ব্যাপারটা আমি অন্য একটা स्क्रीनशॉट আমি বলতে চাচ্ছি। तो चुना जी, आप यहाँ पे दूसरी स्क्रीनशॉट डालिए। তো এবার আসা যায় টপিক। আমার মনে হয় একটা টপিক দিয়ে পুরো দিনটাই কভার হয়ে যাবে দেখছি। ওয়েল, এখানে একটাই কারণে আজ আমাদের সমাজে এত অধঃপতন। ওকে, বিষয়টা এখন উল্টো, সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। আগে মানুষ প্রেম ভালোবাসার কথা শুনলে অবাক হতো, লজ্জা পেত, এখন তার বিপরীত। হ্যাঁ, বিষয়টা আমি মানছি, বিষয়টা উল্টো হয়ে গেছে, কিন্তু তুমি বিষয়টা আগে যেভাবে দেখেছো বিষয়টা আসলে সেভাবে নয়। মানে হুজুরটা বিষয়টা যেভাবে দেখেছে বিষয়টা সম্পূর্ণ তার উল্টো দিকে। তো আগে মানুষ প্রেম ভালোবাসার কথা শুনলে অবাক হতো না, লজ্জাও পেত না, বরঞ্চ প্রেম ভালোবাসাকে একটা মানে সাপোর্ট দিত, প্যারেন্টসরাও সাপোর্ট দিত, আর নিজেরা তো প্রেম ভালোবাসা তো করেছেই। আর আগেকালে প্রেম ভালোবাসাগুলো এতটা মানে আজকালকার প্রেম ভালোবাসার মতো ভেজাল নয়। আগে হয়, আপনি যদি লাইলি, মজনু, শিরিন ও ফরহাদের যদি প্রেম কাহিনী যদি পড়ে থাকেন, তাহলে লাইলি, মজনু, শিরিন, ফরহাদের প্রেম কাহিনী বিষয় তোমার আব্বাসীয় খলিফাদের সময় হয়ে থাকে। আর আজ থেকে 500 বছর বা 400 বছর আগে উইলিয়াম শেক্সপিয়র একটা নাটক লিখেছে, সেই নাটকের নাম হচ্ছে রোমিও জুলিয়েট। তো রোমিও জুলিয়েটের যে প্রেম ভালোবাসার কাহিনী সেটা আজ থেকে 800 বছর আগের কাহিনী। তো আপনি যে বললেন যে আচ্ছা, তুমি যে বললে যে প্রেম ভালোবাসা শুনলে আগে মানুষ অবাক পেত, লজ্জা পেত, এরকম আসলে কিছু নয়, মোটেই নয়। কারণ এরকম কিছু হলে তো উইলিয়াম শেক্সপিয়র, 400 বছর আগের লেখক উইলিয়াম শেক্সপিয়র প্রেম কাহিনী লিখতেন না। তো এখানে এখনকার মানুষ প্রেম ভালোবাসার কথা শুনে অবাক হয়, লজ্জাও পায়। কারণ আজকালকার যে প্রেম কাহিনী সেটা কীরকম, তো আজকালকার প্রেম কাহিনী হচ্ছে তোমার সাথে প্রেম করবো, পরে আগে তোমার চেহারাটা দেখবো। কেন? আমি যদি তোমার চেহারা না দেখতে পারি তাহলে আমি তোমার সাথে প্রেম করব না। এ হলো কি 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে তোমার, 2 নম্বর কাহিনীটা হচ্ছে তোমার একটা মেয়ে 40-50 ছেলের সাথে ডেট করে ভাই, রোমান্টিক ডেট করে। তো আমি সোশ্যাল মিডিয়ায় একটা মেয়েকে এমনও একটা মেয়েকে পেয়েছি যে সপ্তাহে 7 দিনে 7টা ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে থাকে। আর 7টা ফেসবুক অ্যাকাউন্ট এজন্য বানিয়ে যাতে 7টা ছেলের সাথে প্রেম করতে পারে। তো তো আমি শুরুতে যেটা বলতে ভুলে গেছি যে প্রেম ভালোবাসায় সবসময় একজন আরেকজনের প্রতি লয়ালিটি থাকা উচিত, নাহলে সেটা প্রেম ভালোবাসা হয় না। তো আর দ্বিতীয় হচ্ছে তোমার আজকালকার মেয়েরা, আমি বাংলাদেশে যে এলাকায় থাকি
সে এলাকার মেয়েরা সাধারণত তোমার অর্ধেক মেয়েরাই ট্রাক মাফিয়া বা টেরোরিস্টের ছেলের সাথে ডেট করে থাকে, বা কোনো টেরোরিস্ট বা যে পকেট কেটা পিক পকেটের সাথে প্রেম করে থাকে। মানে আজকালকার ভালোবাসার লেভেলটা এতটাই নিচে হয়ে গেছে যে মানে খারাপ মানুষের সাথেই ছেলের সাথেই মেয়েরা প্রেম পিড়িতে বসে থাকে। তো এই জন্য আজকাল প্রেম ভালোবাসার কথা শুনে অবাক হয়, লজ্জা পায়। ওয়েল, পরের পয়েন্টটাতে আমি আসি। তো এই কারণে আজ আমাদের সমাজে এতটা অধঃপতন। ছেলে বিয়ে করে মেয়েকে খাওয়াবে কি? আরে ভাই, ছেলে বিয়ে করে মেয়েকে খাওয়াবে কি, সেটাই তো সবচেয়ে বড় ফ্যাক্টর ভাই। আপনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে ভুলেই গিয়েছি। তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত খাদিজা কুবরাকে প্রথমবার বিয়ে করেছিলেন, তখন খাদিজা কুবরা নিজের বয়স ছিল 40 বছর, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের বয়স ছিল 25 বছর। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজেও একজন ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়ী বলতে গেলে বিজনেস ম্যানেজার ছিলেন। তো যেহেতু বিজনেস ম্যানেজার, তো মেয়েকে খাওয়াতে পারবে, তো খুব তাড়াতাড়ি বিয়ে করতে পেরেছেন। তো আজকাল আমরা মেয়েরা মানে প্রয়োজনের থেকে বেশি খাবার খেয়ে থাকি। তো আমাদের একটা রুমমেটের একটা কাজিন আছে, নিজে তোমার প্রতিদিন 15 প্লেট খাবার খায়। আর আমার যে গার্লফ্রেন্ড আছে, প্রতিদিন 9 প্লেট খাবার খায়। প্রতি প্লেটে তোমার 7টা রুটি করে 9 প্লেট। এখন বুঝতেই পারছেন যে কয়টা রুটি খায় প্রতিদিন। তো বিয়ে করার ক্ষেত্রে ছেলেদের জন্য খুব চিন্তার ব্যাপার বটে। ওয়েল, তারপরে আসি হচ্ছে তোমার, আপনার আরেকটা মেয়ে থাকলে তাকে খাওয়াতেন না? তাহলে সমাজে পাপমুক্ত করার জন্য নিজের মেয়েকে বিয়ে দিতে অন্যের ঘরে তুলে দিয়ে, ছেলেকে বিয়ে করিয়ে আবার অন্যের মেয়েকে ঘরে তুলে নিজের মেয়ে এখনো বিয়ে হয়নি মনে করে অন্যের মেয়েকে খাওয়াতে অসুবিধা কোথায়? অসুবিধাটা আছে, আমরা যত যাই বলি না কেন, এতে অসুবিধাটা আছে এবং গ্রহণযোগ্য অসুবিধা আছে। তো গ্রহণযোগ্য অসুবিধাটা কি সেটা আমরা এখনই বলছি। আমরা যারা মেয়েরা থাকি তারা কিন্তু প্রয়োজনের থেকে বেশি খাই, যেখানে আমরা ছেলেরা প্রয়োজনের থেকে কম খাবার দাবার করি। তো আমার গার্লফ্রেন্ডের কাজিনের বয়ফ্রেন্ড হচ্ছে দিনে 3 প্লেট রুটি খায়। প্রতি প্লেটে 4টা রুটি খায়। তো সেই হিসেবে প্রতিদিনে 12টা রুটি খায়। আর আমার গার্লফ্রেন্ড প্রতিদিন 9 প্লেট রুটি খায়, আর তাও প্রতি প্লেটে 7টি, তার মানে 63টা রুটি। কোথায় আমার গার্লফ্রেন্ডের কাজিনের বয়ফ্রেন্ড 12 প্লেট রুটি খায়, আর কোথায় আমার গার্লফ্রেন্ড 63টা রুটি খায়। তো
তো আমি বুঝি যে মেয়েরা পেটুক কতটা পেটুক থাকতে পারে, এটা আমি নিজেও বুঝি। তারপর হুজুর বলেছে যে আপনার আরেকটা মেয়ে থাকলে তাকে খাওয়াতেন না। ভাই একটা মেয়েকে খাওয়াতে গিয়েই তো তোমার ঘর সংসার দৌড় অবস্থা হয়ে যাচ্ছে, লোহনও নিতে হচ্ছে। আবার আরেকটা মেয়েকে 63 126 রুটি, বাপ রে বাপ। তো এ তো ভাই অনেক কাহিনী ব্যাপারটা। সেই কালিয়াকে তারপর এর রিয়াকশনের জন্য সে কালিয়াকে নিচে ডেকে নিয়ে আসছি। 2 মিনিট ওয়েট করুন। তো ব্যাপারটা আমি আপনাদের এখানে ব্যাপারটা নিয়ে আসছি। ওকে, প্রতিষ্ঠিত বলতে কি বুঝেন আপনি? ভুলে যাবেন না, মানুষের ভাগ্য, হায়াত, মত এগুলো মানুষের হাতে থাকে না, কখনো বলেও আসে না। এটা খণ্ডানো যেতে পারে। মানুষের হায়াত মানুষের হাতেই থাকে আজকাল। আল্লাহ তাআলা যদি কারোর জন্য ফিক্স করে রেখেছে যে সে 80 বছর বাঁচবে, তো মানুষ নিজের খাবার দাবারে ডায়েট করে তার হায়াতটা 80 বছর থেকে 90 বছরও করতে পারে। আল্লাহ তাআলা মানুষকে সেই তৌফিক দিয়েছেন। দ্বিতীয় হচ্ছে মত, ভাগ্য। ভাগ্য ভাই 2 ধরনের হয়ে থাকে। একটা হলো অখণ্ডনীয় ভাগ্য, সেটা হলো জন্ম ও স্বাভাবিক মৃত্যু। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার খণ্ডনীয় ভাগ্য, মানে আমি কোথায় বিয়ে করব, আমি কাকে বিয়ে করব, আমি ভালো কাজ করব কিনা, আমি খারাপ কাজ করব কিনা। কারণ খণ্ডনীয় ভাগ্য হচ্ছে তোমার আমার ভাগ্যে লেখা আছে যে আমি খারাপ কাজ করতে পারি, কিন্তু আমি যদি মানে পুরো জীবন ভরে যদি ভালো কাজ করে এলাম, তাহলে আমি জান্নাত ভাগ্য, তাহলে লোকমুখে এটাই আসবে যে মেয়েটির ভাগ্যে ভালো কাজ করার নসিবটাই ছিল। আর সেই হিসেবে মানে আমি আমার ভাগ্যটা জাহান্নাম থেকে জান্নাতে সুইচ করতে পারি। তারপর হচ্ছে তোমার বিয়ে, তারপর হচ্ছে বিয়ে। তো বিয়ে তো হয়ে গেলাম, এখন আসা যায় হচ্ছে তোমার জন্ম। তো ভাই জন্মতে তো আজকাল আর্টিফিশিয়াল বায়োলজিক্যাল হিউম্যানের কথা তো আপনারা হয়তো শুনে থাকবেন। আর সেটাও যদি না শুনে থাকেন তাহলে আপনারা নিজে রিসার্চ করুন। আর আমাকে যদি হেল্প করতেই হয় তাহলে আমি এ নিয়ে অন্য চ্যানেলে আমি একটা সেপারেট ভিডিও বানাচ্ছি। তো এখানে আর বাচ্চা প্রসব এটাও মানুষের হাতে। সেটা কি করে মানুষের হাতে, সেটা আমি হিন্দি অন্য চ্যানেলে হিন্দিতে আমি 2টো ভিডিও বা 3টে ভিডিও আপলোড করেছিলাম। তো সেটা আপনারা চাইলে দেখতে পাবেন। আমি হয়তো ডেসক্রিপশনে লিঙ্কটা দিতে পারি। তো এখানে আর ভাই মানে মৃত্যু। তো মানুষের মৃত্যু 2 ধরনের হতে থাকে। একটা হলো স্বাভাবিক মৃত্যু, একটা হলো অস্বাভাবিক মৃত্যু। স্বাভাবিক মৃত্যু বলতে গেলে তোমার আল্লাহ তাআলা আমাকে যতটা হায়াত দিয়েছে ততটা পূরণ করার পরে যে মৃত্যু আসবে সেটা তো স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক মৃত্যু হতে পারে তো রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ, যেমন আজকাল কোভিড-19 মৃত্যুর কেস দেখা যাচ্ছে। আর
জুন মাসের 22 তারিখের হিসাব মতে তোমার জুন মাসের 22 তারিখের হিসাব মতে শেষ পর্যন্ত নতুন মৃত্যু বাংলাদেশে 78 হয়েছে। এর পরের দিনগুলোতে জুন মাসের 23 তারিখে মৃত্যু কতবার হবে সেটা আমি বলতে পারছি না, কারণ আমি এই ভিডিওটা শ্যুটই করেছি জুন মাসের 22 তারিখে, যেটা আপনি অন্য তারিখে আপনি পাবলিক দেখতে পাচ্ছেন। তো তারপর হচ্ছে একজন আরেকজনকে খুন করে ফেললো, একজন আরেকজনকে তোমার গায়ে অ্যাসিড ছুঁড়ে ফেললো, বা কার অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেল। এটা তো ভাই মানুষের হাতেই আছে, কারণ কার অ্যাক্সিডেন্টের মৃত্যু মানুষের হাতে, এই জন্য যে মানুষ চাইলে ওই কারটার এমন সিস্টেম ডেভেলপ করতে পারতো যে কার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাই ছিল না। তারপরও কার অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেল। তারপর প্লেন ক্র্যাশে মানুষ মারা গেল। তো প্লেন তো ভাই মানুষেরই তৈরি ভাই, পানিতে চুবিয়ে মানুষকে হত্যা করা ফেললো, এই মৃত্যু তো মানুষের হাতেই থাকে। জন্ম ভাগ্য নিয়ে ভাই অনেক কথা বলেছি, এখন আসি পরে প্যারাগ্রাফে। তো ধরুন আজকে আপনি এক ভালো চাকরিজীবী প্রতিষ্ঠিত ছেলের সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দিলেন। দুর্ভাগ্যবশত বিয়ের পর তার মৃত্যু হলে বা তার চাকরি চলে গেলে তখন কি করবেন? ভাই তাহলে সেই হিসেবে সেজন্য আপনার মেয়েকে প্রস্তুত করতে হবে। তো দুর্ভাগ্যবশত একজন চাকরিজীবী প্রতিষ্ঠিত ছেলের সাথে মেয়ে বিয়ে দিলেন, তা চাকরি চলে গেলে সে চাকরিজীবী প্রতিষ্ঠিত ছেলে কিভাবে হয়ে গেল ভাই? তো চাকরিজীবী প্রতিষ্ঠিত ছেলে বলতে এমন ছেলেকে বোঝায় যে নিজের মেহনত, নিজের বুদ্ধি দিয়ে দেশকে সেবা করেছে বা নিজের কোম্পানিকে সেবা করেছে, যার নিজের কোম্পানিকে শ্রম দিয়েছে, যার ফলে কোম্পানি তার উপর ভরসা করতে পারছে। আর কোনো রিসেশনের কারণে যদি কোম্পানি বন্ধও করতে হয়, তাহলে সেই ছেলেকে অন্য কোম্পানির জন্য রিকমেন্ডেশনও করতে হচ্ছে। হ্যাঁ, তো ছেলেটার চাকরি তো থাকবেই। আর বিয়ের পরে তার মৃত্যু হলে ভাই, বিয়ের পর যদি ছেলেটার মৃত্যু হয়, তা দুটি কথা হবে। সেই ছেলেটা 80-90 বছরের বৃদ্ধ হবে, নাহলে তোমার মিলিটারি অফিসার বা আর্মি পুলিশ অফিসার বা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ, অথবা লেফটেন্যান্ট কর্নেল অফ শেরিফ হবে, যে আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে মৃত্যু এসে পড়েছে, বা সীমান্তে মানে শত্রুর সাথে লড়াই করে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, এসব। এবং বলছে তাই প্রতিষ্ঠিত একজন ভালো নামাজি দিনদার ছেলে থেকেই বিয়ে দিয়ে দিন। এতে তার সাময়িক কিছু করতে না পারলেও তাদের দিনদারিতে কারণে আল্লাহর রহমত অবদায়িত থাকবে এবং ভালো কিছু একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। বাপরে, মানে মেয়েটাকে প্রতিষ্ঠিত নয়, ভালো নামাজি দিনদার ছেলের সাথে বিয়ে দিতে হবে। ভাই ভালো নামাজি বলতে গেলে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, ইমামুদি আর দিনদার ইমামুদি করে ভাই। ভাই যে ধর্ম প্রয়োজনের থেকে অতিরিক্ত, এখন বাংলাদেশে একটা কথা আছে, অতি ভক্তি চোরের লক্ষণ।
তো অতি ভক্তি চোরের লক্ষণ এটা এজন্যই বলেছি যে বাংলা একটা ছেলে মানে ফজরের নামাজ দিনে প্রতিদিন ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, তারপর মাগরিবের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, তাহাজ্জুদেরও নামাজ পড়ে। বাপরে! তো 5 ওয়াক্ত নামাজ ভাই অতিভক্তি হয়ে যাচ্ছে, কারণ আল্লাহ তাআলা কখনো আমাদের জন্য প্রতিদিন 5 ওয়াক্তের ব্যবস্থা করে রাখেনি। এ তো ভাই হাদিসের বদৌলত যেটা আমাদের পেশ করা হয়েছে, আর অনেক সময় হাদিস জালও তো হতে পারে। তো সহিহ আয়াতে হিসেবে এটাই বলা হচ্ছে যে নামাজ পড়ো, বাস এটুকু বলা হয়েছে। তো নামাজি দিনদার ছেলে বলতে গেলে মসজিদের ইমাম। ভাই 2 বছর আগে আমি একটা মানে টেলিভিশন সেটে আমি দেখেছি যে মানে একজন মসজিদে ইমাম রাতের বেলা ড্রাগ মাফিয়া হয়ে উঠেছে, খুব প্রমাণিত হয়েছে। আর এক প্রতিষ্ঠিত হুজুর ছিলেন, বারবার বলতেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। পরে প্রমাণিত হয়েছে তিনি বাংলাদেশে 71-এ যুদ্ধাপরাধে জড়িত ছিলেন, আর তাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। আর এতে প্রবলেম সৃষ্টি হয়, তাকে যাবজ্জীবন পর্যন্ত দেওয়া হয়েছে। তো এখানে তোমার এতে সাময়িক কিছু করতে না পারলে মানে আমি এর আগেও বললাম যে বেকার ছেলে হাতে নিজের মেয়েকে তুলে দিলে সে যতই দিনদার হোক না কেন, যে তোমার তার ক্ষেত্রে প্রভাব বাক্য আসে, বসে বসে খাবার খেলে রাজার ধন ফুরিয়ে যায়। তো সেটাও ঠিক তাই হয়ে যাচ্ছে। আর মানে প্রয়োজনীয় দিনদারের হাতে তুলে দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু ভালো নামাজি দিনদার ভাই এ তো ভাই অতিভক্তি চোরের লক্ষণ হয়ে যাচ্ছে। ওকে, আর বদবশত লম্পট প্রতিষ্ঠিত ছেলেদেরকে দিবেন তো বিয়ের পরে পস্তাতে হবে, যতই প্রতিষ্ঠিত হোক না কেন আল্লাহর রহমত না থাকলে গজব অবধারিত। ভাই ও 2 মিনিট। ওকে, আমরা একটু ভিডিওটা একটু পজ করে দিচ্ছি। তো এখানে বদবশত রুকাওয়াট ক্লিক হচ্ছি। তো যা বলছিলাম, এখানে বদবশত লম্পট প্রতিষ্ঠিত ছেলে থেকে বিয়ে দিবেন তো বিয়ে পর পস্তাতে হবে, মানে বুঝলাম না ভাই। মানে আজকাল মানে বাংলাদেশের আচ্ছা লম্পট প্রতিষ্ঠিত ছেলে তো ভাই সেই হিসেবে ড্রাগ মাফিয়া বা কোনো টেররিস্ট বা টেররিজম ফান্ডিং অফিসারের হাতে তো তুলে দিচ্ছেন। তো আগের প্যারাগ্রাফে আপনি বলছিলেন যে ভালো নামাজি দিনদার ছেলে থেকে বিয়ে দিবেন, এরপরে বলছেন লম্পট প্রতিষ্ঠিত থেকে ছেলে থেকে বিয়ে দেবেন না। তো ভাই আজকাল যারা লম্পট ছেলে থাকে তারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করলে কিন্তু প্রতিষ্ঠিত হতেই পারে না, আর আরবি মিডিয়ামে পড়াশোনা করলে লম্পট ছেলেরাই হচ্ছে তোমার মৌলবি হিসেবে হয়ে যায়, আর পরে সৌদি আরবের চামচাগিরি করতে হয়। তো এখানে
ও সৌদি এখানে আল্লাহ রহমত গজব ভাই। ভাই আপনি নিজে ছেলে তো বেটা তুমি আগে নিজে দেখো, নিজে ক্লিয়ার করো লম্পট প্রতিষ্ঠিত ছেলে বলতে তুমি কি বোঝাতে যাচ্ছ। তারপরে বলা হচ্ছে টাকা পয়সা মানুষকে সুখ শান্তি এনে দিতে পারে না। তো ভাই মিথ্যে কথা বলা জায়গা পাবেন না না। টাকা পয়সা তো তোমার আমার এখানে টাকা পয়সায় আমাদের জীবনে ভাই সুখ শান্তি ভালোভাবে এনে দিতে পারে। সো এখানে আপনার এই কথাটা সম্পূর্ণ মিথ্যে হিসেবে প্রমাণিত হয়েছে। আজকে ভিডিও বাস এই পর্যন্তই। আশা করি ভিডিও আপনার পছন্দ হয়েছে। ভিডিও পছন্দ হলে লাইক করবেন, পছন্দ না হলে ডিসলাইক করতে পারেন, কিন্তু ডিসলাইক করে আপনি কিন্তু ইসলামেরই ক্ষতি করছেন। আমি ভিডিওতে কোনো ভুল বলে থাকলে আপনি কমেন্টের করতে পারেন। আমি যদি কোনো ভালো কাজ করে থাকি তাহলে কমেন্ট বক্সে একটু তারিফ করবেন, আর কি করা। তো তো ভিডিওটা বেশি জনের কাছে শেয়ার করুন, যাতে ভিডিওটা মানুষ বেশি জনের কাছে পৌঁছে যেতে পারে। আর ওকে, আমি এখন অনেকক্ষণ হলো খাবার খাইনি, এখন খাবার খেতে যাব। ততক্ষণে আর নেক্সট ভিডিও এখন এন্ডিং দেখাচ্ছি, আর নেক্সট ভিডিও পর্যন্ত আপনার প্রতি আমার শুভকামনা রইল। ততক্ষণে খোদা হাফেজ।